কি হয়েছে অব্র ভাই? এভাবে তাকিয়ে আছেন কেন? এক্ষুনি তো রেডি হতে বললেন। সে শান্ত গলায় বলল, হুম, সেটা তো অবশ্যই রেডি হবে। চল, আজকে আমি তোর ক্লাস নেই। কিভাবে আমরা পানির অপচয় কম করব। No, সরি স্যার। you are 10 minutes late. রাহা জানতো যে আজকে তাদের ক্লাসে নতুন আইসিটি স্যার আসবে, তাড়াতাড়ি ক্লাসে উপস্থিত থাকবে ভেবেছিল, কিন্তু সেই খাটাস ব্যাটার জন্য লেট হয়ে গেল। তাই ভয়ে আর চোখ তুলে তাকিয়েও দেখেনি। আর আজকে কলেজে আসতে দেরি হয়েছে বলে মাথা নিচু করেই আর হবে না স্যার, প্লিজ। বলে একটু সাহস করে চোখ তুলে তাকাতেই ধপাস, মাথার ভেতর যেন বাজ পড়ল। মাহাদি চমকে উঠে প্রায় লাফিয়ে বলে উঠল, আরে, এটা তো মেহেদি পা। কথা মাঝপথে গিলে ফেলেই চারপাশে দ্রুত গতিতে তাকিয়ে দেখে একটুর জন্য সে জায়গা ভুলেই বসেছিল কোথায় আছে। সবাই এমনভাবে তাকিয়েছে যেন কোনো নাটক দেখছে। ধ্যান আসতেই সাথে সাথে তওবা তওবা বলে মুখে তালা মেরে দিল। মনে মনে উনি এখানে কেন? হঠাৎ ঠাস, বেঞ্চে লাঠির শব্দে রাহা এমনভাবে লাফিয়ে উঠল যেন বৈদ্যুতিক শক খেয়েছে। মুহূর্তেই ধড়ফড় করে উঠে সবাই। স্যার চোখ রাঙিয়ে বললেন, 10 বার বলবে। কাল থেকে আমি যদি হই লেট, আমার অবস্থা হবে আউট অফ গেট। সে মুখ কুঁচকে বলল, অ্যাঁ স্যার, এটা আবার কি ডায়লগ? ডায়লগ না, শাস্তি। শুরু করো, কুইক। সে কাঁদো কাঁদো গলায় বলতে শুরু করলো, কাল থেকে আমি যদি হইলেন, আমার অবস্থা হবে আউট অফ গেট। পাশ থেকে কেউ ফিসফিস করে বলল। আরেকটু জোরে বল, পেছনের বেঞ্চে শোনা যাচ্ছে না। সে এবার চোখ পাকিয়ে বলল, বলছি তো। সবাই হাসাহাসি শুরু করে দিল। কেউ মুখ চেপে, আবার কেউ খোলাখুলি হেসে লুটুপুটি খাচ্ছে। পুরো ক্লাস যেন সার্কাস হয়ে গেছে। কিন্তু এই হাসির ভিড়ের মাঝেও দুইটা মুখ একদম আলাদা, সাফা আর অবন্তিকা। তারা দুজন চুপচাপ বসে আছে, চোখে অদ্ভুত এক অসহায়তা, না হাসতে পারছে না কিছু বলতে পারছে, শুধু তাকিয়ে আছে তার দিকে। এই, সবে চুপ। এক ধমকেই পুরো ক্লাস নিস্তব্ধ। একটু আগের হাসির শব্দ যেন হাওয়ায় মিলিয়ে গেল। ক্লাসে যখন মাহাদি পা রাখে, প্রায় অধিকাংশ মেয়েরাই ক্রাশ খায়। এত হ্যান্ডসাম একটা ছেলে তাদের স্যার। অনেকে তো জল্পনা কল্পনাও শুরু করে দিয়েছিল, কিন্তু এই রাগ দেখে অনেকের আকাঙ্ক্ষা ফুস করে উড়ে গেল। তাও কিছু কিছু বেহায়া মেয়ে এখনো আশা নিয়েছে এই স্যারকে পটাবেই। অথচ তারা কি জানে যে মাহাদির এখানে আসার কারণ? মাহাদি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে ইতালিতে উচ্চশিক্ষা শেষ করে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছে। দীর্ঘদিন বিদেশে থেকে কঠোর পরিশ্রম ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে গড়ে তুলে সে দেশে ফিরে আসে। বর্তমানে সে শুধু একজন ইঞ্জিনিয়ারই নয়, বরং নিজের প্রতিষ্ঠিত একটি আইটি কোম্পানির সফল সিইও। আইটি, বিজনেস এবং স্টার্টআপ ম্যানেজমেন্ট, এই তিনটি ক্ষেত্রেই সে অত্যন্ত পারদর্শী। শূন্য থেকে শুরু করে নিজের দূরদর্শিতা, নেতৃত্ব ও কৌশলের মাধ্যমে সে তার কোম্পানিকে একটি শক্ত অবস্থানে নিয়ে এসেছে। কোডিং থেকে শুরু করে ব্যবসায়িক সিদ্ধান্ত, সবকিছুতেই তার দক্ষতা স্পষ্ট। কঠিন প্রতিযোগিতার মাঝেও সে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাচ্ছে, আর প্রতিনিয়ত নিজের অবস্থানকে আরও শক্ত করছে। কলেজে আসার একমাত্র কারণ রাহা। তার জন্যই সে এই কাজটা বেছে নিয়েছে। রাহার সাথে দেখা করা, কথা বলা এবং সময় কাটানোর সুযোগ পাওয়াই তার লক্ষ্য। রাহা কষ্ট করে 10 বার বলা শেষ করলো। হাঁপ ছেড়ে বাঁচার মতো করে বেঞ্চের দিকে এগোতেই পিছন থেকে কড়া গলা, আমি যেতে বলেছি। সে থেমে গেল। মাথা নিচু, ফর্সা গাল দুটোর আগে আর লজ্জায় টকটকে লাল। মাহাদি সবটাই অনুধাবন করেছিল। ঠোঁটের কোণে হালকা এক ঝলক হাসি ফুটলেও মুহূর্তে নিজেকে আবার গম্ভীর করে নিল। ভালো শিক্ষার্থী হয়েও সময়ের গুরুত্ব বোঝনি। তোমার পরীক্ষা আর তুমি লেট। আগামীকাল থেকে বিশেষ করে আমার ক্লাসে সময় মতো না এলে পুরো কলেজে কান ধরে ঘুরতে হবে, এটা মনে রেখো। যাও, নিজের জায়গায় বসো। রাহার চোখ ভিজে উঠল। ধীরে ধীরে গিয়ে বেঞ্চে বসতেই সাফা আর অবন্তিকা দুদিক থেকে কাঁধে হাত রাখল। সাফা ফিসফিস করে, এত লেট হলো কেন? আমি তোকে কতবার ফোন দিয়েছি। তুই তো বললি আমরা যেন কলেজে চলে আসি, তোর একটু দেরি হবে, কিন্তু এত। রাহা চুপ, ঠোঁট কাঁপছে, কথা বের হচ্ছে না।
মাত্রই বসেছে চুপচাপ মাথা নিচু করে, ঠিক তখনই সামনে থেকে কড়া গলায় ভেসে এলো, অ্যাটেনশন এভরিওয়ান, ফোকাস অন দ্য এক্সাম। এক মুহূর্তে পুরো ক্লাস থমকে গেল। যে যার মতো কথা বলছিল, সবাই একসাথে চুপ হয়ে তাকালো মাহাদির দিকে। মাহাদি ধীরে ধীরে ক্লাসরুমে চোখ বুলিয়ে থামলো রাহার দিকেই। চোখে হালকা কড়াকড়ি, কিন্তু ভেতরে যেন অন্য কিছু লুকানো। ক্লাসে ঢোকার একটা নিয়ম আছে, সেটা সবাই ফলো করবে, কেউ ব্যতিক্রম না। কথাটা বললেও ইঙ্গিতটা কার দিকে সেটা বুঝতে কারো বাকি রইল না। রাহা মাথা নিচু করেই বসে রইল, আঙ্গুলগুলো শক্ত করে চেপে ধরেছে। লজ্জা, রাগ, অভিমান সব একসাথে গুলিয়ে গেছে। মাহাদি আবার বলল, টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে, আজকের মতো আর যেন না হয়। কথা শেষ করে বোর্ডের দিকে ঘুরে গেল সে, যেন কিছুই হয়নি। কিন্তু রাহার কাছে মুহূর্তটা থেমে রইল। তার কাছে এটা শুধু একটা কথা না, পুরো ক্লাসের সামনে নিজের সম্মান হারানোর মতো লাগছে। এদিকে সামনে দাঁড়িয়ে থাকা মাহাদি বাইরের মতো শক্ত থাকলেও ভেতরে ভেতরে অন্য কিছু ভাবছে। আজই সে নতুন জয়েন করেছে, মনে একটা অদ্ভুত আশা ছিল ক্লাসে ঢুকেই হয়তো শুভ্রপরীকে দেখবে। কিন্তু তাকে না পেয়ে মাথাটা গরম হয়ে যায়, আর সেই রাগ গিয়েই পড়ে রাহার উপর। নিজেও বুঝতে পারছে কিছুটা বেশি হয়ে গেছে, তবুও শিক্ষক সুলভ গাম্ভীর্যের আড়ালে সেটাকে লুকিয়ে রাখলো। টানা 2 ঘন্টা পরীক্ষা চলে। অবশেষে পরীক্ষা শেষ হলো। পুরো সময় জুড়েই মাহাদি কয়েকবার চোখ তুলে তাকিয়েছিল রাহার দিকে, কখনো কৌতূহল, কখনো অদ্ভুত এক টান নিয়ে। কিন্তু রাহা একবারও তাকায়নি, মাথা নিচু করে বসেছিল চুপচাপ, মন মরা। সে কি ইচ্ছে করে দেরি করেছে নাকি? মনে মনে তখন আগুন জ্বলছে তার। শিক্ষক হয়েছে তো কি হয়েছে, মাত্র 10 মিনিট দেরি করেছি, এর জন্য এত অপমান, সবার সামনে মাথা নিচু করে দিল। রাগে তার ভেতরটা ফুটছে। ইতিমধ্যেই প্ল্যান বানাতে শুরু করেছে, কিভাবে এই মেহেদি পাতাকে একটু সাহায্য করা যায়। মাহাদি একবার শেষবারের মতো তাকালো তার দিকে, চোখে অদ্ভুত এক দৃষ্টি, কঠিন কিন্তু ভেতরে অন্য কিছু লুকানো। মনে মনে বলল, আজ থেকে শুরু হলো তোমার জীবনের নতুন অধ্যায় শুভ্রপরী। তোমার প্রতিটা দিন শুরু হবে আমার সাথে। মাহাদি চলে যাওয়ার সময় শুধু বলে গেল, মিস রাহা, কলেজ থেকে বের হবার আগে অফিস রুমে দেখা করবেন আমার সাথে। রাহা অবাক হয়ে তাকিয়ে রইল। উনি আবার কি বলবেন? স্যার বের হতেই ক্লাসে আবার গুঞ্জন শুরু। অবন্তিকা আর সাফা তাড়াতাড়ি এসে রাহার পাশ ঘেঁষে বসলো। সাফা নরম গলায়, কি রে, কি হয়েছে? এত দেরি করলি কেন? এখন বল। আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম। রাহা একটা ছোট্ট নিঃশ্বাস ছাড়ল। হয়ে গেল আজকে একটু দেরি, পরে বলবো। তার চোখে তখনও ভেজা ছাপ, কিন্তু কথার ভেতরে লুকিয়েছে অন্য গল্প। রাহা কিছুক্ষণ থমকে রইল। তার মাথায় ঘুরতে লাগলো এই মেহেদি পাতা তাকে কেন ডাকলেন? কোনো সমস্যা হয়েছে নাকি ক্লাস নিয়ে কিছু কথা বলবেন? ভেতরে ভেতরে এক ধরনের ক্ষোভও কাজ করছিল। এতক্ষণ বলেও কি ওনার খায়েশ মেটেনি নাকি যে অফিসেও ডাকছেন? সাফা আর অবন্তিকা বলল, ভয় পাস না, একসাথে যাব। না, আমি একাই যাব। ক্লাস শেষ হতেই সে ধীরে ধীরে অফিস রুমের দিকে এগোলো। দরজার সামনে এসে এক মুহূর্ত থেমে শ্বাস নিয়ে নক করলো। ভেতর থেকে শান্ত গলায় আওয়াজ এলো, কাম ইন। ফ্ল্যাশব্যাক। সকালে রাহা রেডি হয়ে নাস্তার টেবিলে বসতে দেখলো টেবিলে শুধু তার জন্য নাস্তা ঢেকে রাখা। চারপাশে অদ্ভুত নীরবতা, বাড়ির কোথাও কারো উপস্থিতি নেই। ভুরু কুঁচকে চারদিকে তাকিয়ে বলল, হারে, সবাই কোথায় গেল? চোখ ঘোরাতে ঘোরাতে হঠাৎই থমকে গেল সে। ডিভানের উপর বসে আছে অভ্র, 2 পা ফাঁক করে, শরীরটা একটু সামনে ঝুঁকানো, চোখ দুটো সরাসরি তার উপর স্থির। মনে হলো এতক্ষণ ধরে রাহার উপস্থিতি দেখছিল। সেই দৃষ্টি এত তীক্ষ্ণ, এত গভীর, রাহা বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। শুকনো একটা ঢোক গিলে দ্রুত চোখ নামিয়ে নিল। আবার সাহস করে তাকাতেই দেখলো অভ্র 2 আঙুল তুলে ইশারা করছে, কাছে যেতে বলছে। রাহার বুকের ভেতর ধুকপুক ধুকপুক শুরু হলো, যাবে নাকি যাবে না? বাড়ি একেবারে খালি, এই চিন্তাটায় তাকে আরো অস্বস্তিতে ফেলল। সে এগোলো না, বরং দ্রুত ফোন বের করে আম্মুকে কল দিতে যাবে, ঠিক তখনই রুক্ষ কণ্ঠে ভেসে এলো, তোর সাহস কত বড়! আমি ডাকছি আর তুই দেখছিস না? রাহা থমকে গেল। বন্দি, কলেজে গিয়ে অনেক বড় হয়ে গেছিস, আমার ডাক অমান্য করিস? ভয়ে হাত কেঁপে উঠল তার।
তবুও সে ফোনে কল দিতে যাবে, হঠাৎই অভ্র উঠে এসে ফোনটা ছিনিয়ে নিল। থপ! মেঝেতে ছুঁড়ে মারতেই ফোনটা ভেঙে চুরমার। টাইলসের ওপর ছড়িয়ে পড়ল টুকরোগুলো। রাহার বুকটা মোচড় দিয়ে উঠল। ওই ফোনটা তার কত প্রিয় ছিল। চোখের সাথে সাথে পানি চলে এলো, কিন্তু কাদার মাঝেও সে অভ্রকে দেখে ভয় পাচ্ছে। অভ্র কয়েক পা এগিয়ে এসে তার বাহু শক্ত করে চেপে ধরল। চাপটা এতটাই জোরে যে রাহার মুখ দিয়ে চাপা কষ্টের শব্দ বেরিয়ে এলো। চুপ কর, তখন ডেকেছিলাম, দেখিসনি? রাহা কথা বলতে পারল না, শুধু কাঁদছে। অভ্র ঠান্ডা গলায় বলল, ফোন করে কাউকে ডাকার দরকার নেই, বাসায় কেউ নেই, সব এতিমখানায় আছে। একটু ঝুঁকে এসে ফিসফিস করে, এখন শুধু তুই আর আমি। কথাটা শুনেই রাহার চোখ বড় হয়ে গেল। এতিমখানায় গেছে মানে সবাই একসাথে, অথচ কেউ তাকে জানায়নি। আজকের এই দিনে খানবাড়ির বড় কর্তা আমান খান সকল মৃত ব্যক্তিদের জন্য দোয়া রাখেন, পরিবারের সবাই উপস্থিত হন। সেই সুবাদে তারা এতিমখানায় এতিমদের জন্য খাবারের আয়োজন করেন এবং বাচ্চাদের জন্য পোশাকের ব্যবস্থাও করেন। এরপর তারা নিজেরাই সেখানে গিয়ে সবকিছু তদারকি করেন। বাচ্চাদের হাতে খাবার তুলে দেন, নতুন কাপড় পরিয়ে দেন। ছোট ছোট মুখে হাসি ফুটে উঠতেই পুরো পরিবেশটা এক অদ্ভুত শান্তিতে ভরে যায়। আর আমান খান কিছুটা দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখেন তৃপ্ত চোখে। রাহার পরীক্ষায় জন্য তারা সাথে নেয়নি, অভ্রকে বাসায় রেখে গেছে যেন রাহা পরীক্ষা দিয়ে আসলে সাথে নিয়ে যায়। রাহার মনে হালকা কষ্ট আর রাগ একসাথে জমে উঠল। একবার বললেই কি হতো না? রাহার এই নির্লিপ্ত ভঙ্গি অভ্রকে আরও রাগিয়ে তুলল। তার ভেতরের মেজাজ একদম বিগড়ে গেল। এই, তুই কাঁদছিস কেন? তোকে আমি মেরেছি? রাহার বুকটা কেঁপে উঠল। মাথা নাড়িয়ে সে না বোঝাতে চেষ্টা করলো। অভ্র চোখ সরু করে কড়া গলায় বলল, কথা বল, নাহলে একদম চিরজীবনের মতো বোবা বানিয়ে দেব। কোনো মতে কষ্ট করে রাহা ফিসফিস করে বলল, না না। অভ্র এক মুহূর্ত তাকিয়ে থেকে স্বাভাবিক গলায় বলল, আমি ডিভানে বসছি, আমাকে খাইয়ে দিবে, যা খাবার নিয়ে আয়। বলেই সে তার বাহু ছেড়ে দিল। রাহা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কাপা হাতে টেবিলের দিকে এগিয়ে গেল। খাবারের প্লেট তুলে ধীরে ধীরে আবার অভ্রর দিকে ফিরল। অভ্র ডিভানে হেলান দিয়ে বসে ইশারা করল। রাহা ঠিক পাশে বসতে যাবে তখনই আবার থামিয়ে দিল। এই, দাঁড়া। রাহা ভুরুকুসকে তাকালো। আবার কি হলো? কোথাও ভুল হলো নাকি? ওখানে না, তারপর পায়ের দিকে ইশারা করে বলল। এখানে বস। রাহার চোখ বড় বড় হয়ে গেল। মানে কোলে বসবে? সে দ্বিধায় দাঁড়িয়ে রইল, না বসে একটু পিছিয়ে গেল, একদম চুপচাপ। কোনো কথা না বলে অভ্র হঠাৎ একটানে তাকে নিজের কোলে বসিয়ে দিল। রাহা পুরোটা সময় জমে গেল, হাতের প্লেট শক্ত করে ধরে আছে, চোখ বড় বড়। কি করবে, কোথায় থাকবে, সবকিছুই গুলিয়ে গেছে। এতটা কাছাকাছি তারা। রাহার হৃদস্পন্দন এত জোরে বিট করছিল যে অভ্র হয়তো সেটা টের পাচ্ছে। অভ্র স্বাভাবিক ভঙ্গিতে হেলান দিয়ে বলল, এখন তো বসে আছিস, এবার খাওয়ানো শুরু কর। রাহার পুরো শরীর তখন থরথর করে কাঁপছে। মনে হচ্ছে এখনই কেউ দরজা খুলে দেখে ফেলবে। তারা দুইজন এত কাছাকাছি যে একে অপরের উপস্থিতি একদম স্পষ্টভাবে টের পাচ্ছিল। শ্বাসের উষ্ণতা আর অজান্তে ভেসে আসা পরিচিত ঘ্রাণ। রাহার অস্বস্তি আরও বেড়ে গেল। সে কাপা গলায় বলল, অভ্র ভাই, করছেন কি? ছাড়ুন, কেউ দেখে ফেলবে। তো কি হবে দেখলে? মানে কি বলছেন? আপনি বুঝতে পারছেন না কি হতে পারে? বাড়ির মানুষ দেখলে খারাপ ভাববে। তো ভাবো, আই ডোন্ট ফাকিং কেয়ার। রাহার সঙ্গে সঙ্গে মুখ হা হয়ে এক হাতে দিয়ে মুখ ঢেকে ফেলল। এই লোকটা এসব কি বলছে? তোকে কি আমি কোলে বসে রাখার জন্য এনেছে? শুরুতেই তো বসতে চাসনি, এখন বেশ আরাম পাচ্ছিস বুঝে? রাহা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। এই, সুন্দরভাবে খাইয়ে দে এখন। রাহা তাড়াহুড়ো করে ভয়ে ভয়ে খাওয়াতে শুরু করলো, যেন যত তাড়াতাড়ি শেষ করতে পারবে ততই বাঁচে। কিন্তু হঠাৎ অভ্র ধমকে উঠল। কি করছিস? এভাবে কেউ খাইয়ে দেয়? তাহলে কিভাবে খাইয়ে দেয়? কালকে তো আপনি যেভাবে খেয়েছিলেন। কে? আমার মুখের উপর তর্ক? আচ্ছা, আস্তে আস্তে দিচ্ছি, একটু তাড়াতাড়ি খান। অভ্র বাইরে শান্ত থাকলেও ভেতরে ভেতরে অদ্ভুত এক প্রশান্তি কাজ করছিল। রাহা তার এত কাছাকাছি বসে আছে,
এই মুহূর্তটা সে অজান্তেই ধরে রাখতে চাইছিল। এক হাত রাহার কোমরে বাঁধা। এতটা কাছে আসতে তার শিরায় শিরায় নিষিদ্ধ বাহানাগুলো জাগ্রত হচ্ছিল। নিজেকে কন্ট্রোল করা দুর্বিষহ হয়ে উঠছিল। রাহার অস্বস্তি আরো বাড়ছিল, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। অভ্র তার এক হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করলো, তারপর আবার খুলল। মনে হচ্ছিল নিজেকে অনেক কষ্টে সংযত রাখছে। হঠাৎ তার মনে পড়লো রাহা তো এখনো খায়নি। সে খাবার তুলে নিয়ে ধীরে ধীরে রাহার দিকে এগিয়ে গেল। রাহা আলতো করে চোখ তুলে তার দিকে তাকালো। অভ্র শান্ত গলায় বলল, তাকিয়েছিস কেন? হা কর। রাহা মুখে খাবার দিতেই অভ্র ধীরে ধীরে খেতে শুরু করলো। কিছুক্ষণ চুপ থেকে সে হালকা বিরক্ত গলায় বলল, সবটা শেষ করে উঠবে। ওজন তো 30 কেজিও হবে না। এভাবে না খেয়ে থাকলে পুষ্টিহীনতায় ভুগবে, সাথে আমাদের বাচ্চা কাচ্চাদেরও নিয়ে নেবে। কি বললেন? চোখ বড় হয়ে গেল। ভুরু কুঁচকে ধীরে ধীরে পিছন ফিরে তাকালো। বাচ্চা? অভ্র সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে গেল। কিছু না, ওঠ, কলেজ যা। তোর তো পরীক্ষা দেরি হয়ে যাবে। শেষ হলে আমাকে কল দিবি। আমার একটা মিটিং আছে, তোকে নামিয়ে দিয়ে সেটা শেষ হলে আসার সময় নিয়ে আসবো। আমি না আসা পর্যন্ত বের হবি না বলে দিলাম। আবার এতিমখানায়ও যেতে হবে। রাহাও বেশি মাথায় ঘামায়নি। তার দেরি হয়ে যাচ্ছে, দ্রুত বেরিয়ে গেল। আর নিজের অজান্তেই মনটা আরো এলোমেলো হয়ে রইল। ঘড়ির দিকে তাকিয়ে সে দেখলো 10 মিনিট লেট। তাড়াহুড়ো করে অভ্র কয়েক মিনিটের মধ্যে কলেজে পৌঁছে গেল। রাহা কলেজের ভেতরে যাওয়ার আগ পর্যন্ত গাড়ি থেকে তাকিয়েই ছিল। তারপর ধীরে ধীরে তার মুখে একরাশ শান্ত হাসি ফুটে উঠল। 9 বছর পর আবার তার খুব কাছের একজনকে এভাবে সামনে পাওয়া, অল্প সময়ের জন্য হলেও, সেটাই তার কাছে অনেক। চুপচাপ নিজে নিজে বলল, অল্প হলেও শুরুটা তো হলো। আবারও চুলে ব্যাক ব্রাশ করতে করতে বলল, কথা ছিল হৃদয়ের একপাশে থাকার, অথচ পুরো মস্তিষ্ক দখল করে আছো মেয়ে। ক্লাস শেষ হতেই রাহা আস্তে আস্তে অফিস রুমের দিকে এগোতে লাগলো। দরজার সামনে সে এক মুহূর্ত দাঁড়িয়ে শ্বাস নিয়ে নক করলে ভেতর থেকে ঠান্ডা স্বরে আওয়াজ এলো। কামিন। আলতো পায়ে ভেতরে ঢুকতেই রাহা দেখলো মাহাদি পায়ের ওপর পা তুলে বসে আছে, 2 আঙুল ঠোঁটে চেপে, কোনোই টেবিলে ঠেকিয়ে হালকা ঝুঁকে আছে। মুখে চাপা এক ধরনের হাসি, চোখ দুটো স্থিরভাবে রাহার দিকেই আটকে আছে। মনে হচ্ছিল এতক্ষণ সে রাহার আসার জন্যই অপেক্ষা করছিল। মাহাদির হাসি মুখ দেখেই রাহা রাগে ফুঁসে ওঠে। নাকের পাটা ফুলে বোম হয়ে যায়। এদিকে আসো। টেবিলের কাছে পৌঁছাতেই মাহাদি ধীরে ধীরে সোজা হয়ে বসল। চোখের দৃষ্টি একটুও সরালো না, বরং আরো স্থির হয়ে রইল রাহার উপর। ফট করে 2 হাত 2 দিকে টান টান করে মেলে দিয়ে পরক্ষণেই মাথার পেছনে 2 হাত ভাঁজ করে রেখে চেয়ারে হেলান দিয়ে বসল। আর নিজের শুভ্র পরীর দিকে ভ্রুকুঞ্চিত করে মোহভরা দৃষ্টিতে তাকিয়েই আছে। এদিকে রাহা ভেতরে ভেতরে রাগে জ্বলছে। সেই ক্ষোভের আভাসটা মাহাদিও কিছুটা টের পাচ্ছে। মাহাদি হঠাৎই মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো। চেয়ারে হালকা ভর দিয়ে কয়েক পা এগিয়ে এসে রাহার একেবারে কাছে দাঁড়াতেই রাহা অস্বস্তিতে সামান্য পিছিয়ে গেল। মাহাদির এই আচরণ রাহার একদমই ভালো লাগছে না। এমনিতেই আজ সবার সামনে অপমানিত হয়ে সে ক্ষুব্ধ, তার উপর আবার অফিসে ডেকে এনে এই অদ্ভুত ব্যবহার। রাহার ইচ্ছে হচ্ছে টেবিলের উপর রাখা পেপার ওয়েটটা তুলে তার মাথায় ছুঁড়ে মারতে। স্যার বলে বেঁচে গেল, তবুও এই অপমানের জবাব তাকে দিতেই হবে। রাহা ভুরুকুচকে দাঁড়িয়ে রইল, বিরক্তি যেন মুখে স্পষ্ট। ডেকেছেন কেন? মাহাদি ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল। এত রাগ দেখাচ্ছ কেন? আমি কি কিছু করেছি? রাহা চোখ সরিয়ে নিল, যেন তার দিকে তাকাতেই বিরক্ত লাগছে। মনে মনে বলল, সবার সামনে অপমান করে এখন বলে কিচ্ছু করেননি। হাহ! যেটা বলার তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। মাহাদি কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল, যেন রাহার প্রতিটা অভিব্যক্তি পড়ার চেষ্টা করছে। তারপর ধীরে ধীরে বলে উঠল। তোমার সাথে একটু কথা ছিল, পার্সোনাল। রাহার সাথে সাথে ভুরুকুচকে তাকালো। পার্সোনাল? আমার সাথে আপনার এমন কোনো সম্পর্ক নেই যে পার্সোনাল কিছু বলবেন। মাহাদির ঠোঁটে আবার সেই চাপা হাসি ফুটে উঠল। সম্পর্ক তৈরি হতেও তো সময় লাগে, রাহা। রাহার ভেতরের রাগটা যেন আরো চড়ল। দেখুন, এসব কথা বলার জন্য আমাকে ডাকা হলে আমি কিন্তু যাচ্ছি।
সে ঘুরে দাঁড়াতেই মাহাদির কণ্ঠটা একটু কঠিন হয়ে উঠল। স্টপ রাহা। রাহা থেমে গেল ঠিকই, কিন্তু ফিরে তাকালো না। অফিস রুমে ভেতরের বাতাসটা হঠাৎ ভারী হয়ে উঠল। সবার সামনে তোমাকে এভাবে বলা ঠিক হয়নি, আমি দুঃখিত। রাহার ঠোঁট কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। চোখ দুটো ঠান্ডা হয়ে গেল মুহূর্তেই। কিন্তু বলছেন না তো, আপনি দুঃখিত হলেই কি আমার অপমানটা মুছে যাবে? আপনি আপনার কাজ করেছেন, আমি আমারটা করব। এর বেশি কিছু দরকার নেই। রাহার নিকটে আসতেই তার শরীর থেকে ভেসে আসা হালকা সুগন্ধ পেয়ে মাহাদির এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ফেলল। তার মাতাল মাতাল লাগছে, যেন সেই ঘ্রাণটা অনুভব করতে চাইছে। মন ভরে শুষে নিচ্ছে সেই মাতাল করা ঘ্রাণ। তার মনে হচ্ছে এই ঘ্রাণের কাছে অন্য কোনো ঘ্রাণ নিছকই মূল্যহীন, যেটা টাকা দিয়েও পাওয়া যাবে না। মাহাদির ঘোর কাটে পানির স্পর্শে। হঠাৎ করেই তার মুখে পানির ছিটা লাগতেই সে চমকে চোখ মেলে তাকায়। আসলে পানিটা এসেছে রাহার দিক থেকে। টেবিলে গ্লাস ভর্তি পানি দেখে তার মাথায় দুষ্টু বুদ্ধি আসে। ইচ্ছাকৃতভাবে মুখে পানি নিয়ে সে ছুড়ে দেয় মাহাদির দিকে। তারপর কাশতে শুরু করে, যেন বোঝাতে পারে সে হঠাৎ বিষম খেয়েছে। রাহাকে কাশতে দেখে মাহাদি অস্থির হয়ে পড়ে, মুখের পানিটুকু মুছতেও ভুলে যায়। দ্রুত এগিয়ে এসে তাকে ধরতে চাইলে একটু সরে গিয়ে আগেই চেয়ারে বসে পড়ে আর ইচ্ছে করেই কাশতে থাকে। মাহাদির দিকে তাকালেই তার হাসি চেপে রাখা কঠিন হয়ে যাচ্ছিল, তাই অন্যদিক তাকিয়ে আছে। কাশি কমিয়ে রাহা কিছুটা দ্বিধা নিয়ে বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি। ইটস ওকে রাহা, কোনো সমস্যা নেই, এটা স্বাভাবিক। বলেই মাহাদি পকেট থেকে রুমাল বের করে মুখ মুছতে লাগলো। এই ফাঁকে রাহা মিটিমিটি হাসছে। মাহাদি রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে সেই হাসিটা এক ঝলক দেখে ফেলল। তার শুভ্র পরীর ছোট্ট ভণ্ডামিটা যেন ধরা পড়ে গেল। তবে সে কিছু বলল না, শুধু স্বাভাবিক থাকার চেষ্টা করলো। মুখ মোছা শেষ করে আবার আগের ভঙ্গিতে ফিরে এলো মাহাদি। স্যার, আপনি তো ডেকেছিলেন, কি বলবেন বলুন। পরে বলবো, এখন যাও। এতক্ষণ টানা পরীক্ষা ছিল, নিশ্চয়ই ক্লান্ত। রাহার ভেতরে আবার একটু বিরক্তি জমে উঠল। ডেকে এনে এখন এমন কথা! তবু সে কিছু বলল না। তারও মনে হলো এসব না ঘেটে এখান থেকে তাড়াতাড়ি বের হতে পারলেই বাঁচে। বাসায় গিয়ে তৈরি হয়ে আবার এতিমখানায়ও যেতে হবে, এই চিন্তাটাই তাকে চুপ করিয়ে রাখলো। সে চেয়ারে থেকে উঠে দরজার দিকে এগোলো। কিছু দূর গিয়ে হঠাৎ থেমে আবার পিছনে তাকালো। মাহাদি তখনও তার দিকেই তাকিয়েছে। হঠাৎ মাহাদি হালকা ভুরু তুলে এক মুহূর্তের জন্য চোখ টিপে দিল। একদম অপ্রত্যাশিত দুষ্টু একটা ইঙ্গিত। মাহাদির ঠোঁটের কোণে অজান্তেই এক ঝলক হাসি ফুটে উঠল, কিন্তু সে তার সঙ্গে সঙ্গে লুকিয়ে ফেলল। রাহা যেন চমকে গেল। পরের মুহূর্তে নিজের অস্বস্তি ঢাকতে দ্রুত ঘাড় ঘুরিয়ে বেরিয়ে গেল। মনে মনে যে কত গালি দিল। অফিস রুম থেকে বের হতেই সাফা আর অবন্তিকা তাকে ঘিরে ধরল। কি বললো? কেন ডেকেছে? আবার বকাঝকা করেছে নাকি? সে মাথা নেড়ে হালকা হাসল। না রে, শুধু বলল কথা আছে, শেষে এসে আবার রেখে দিল। আর ক্লাসের তখনকার ব্যবহারের জন্য দুঃখিত বলেছে। তবে আমি একটা সোয়াবের কাজও করে এসেছি। বলেই নিজেই অট্ট হাসিতে ফেটে পড়ল। তার সেই রহস্যময় হাসিতে দুজনেই কৌতূহলী হয়ে উঠল, কিন্তু কিছু জিজ্ঞেস করার আগেই তারাও চুপ হয়ে গেল। এদিকে মাহাদিরও বাসায় ফেরার সময় হয়ে এসেছে। অফিস থেকে বের হতে গিয়েই তার চোখে পড়ল গেটের এক পাশে রাহা দাঁড়িয়ে আছে। তার বান্ধবীদের সাথে হাসিতে মেতে উঠেছে। হাসির ঝংকারে মনে হচ্ছে চারিপাশ মুখরিত হয়ে গেছে। রাহা হাসতে হাসতেই হঠাৎ দোতলার বারান্দার দিকে তাকাতেই মুহূর্তে তার মুখের হাসি মিলিয়ে গেল। সাফা আর অবন্তিকা অবাক হয়ে তাকাতেই সে নিচু গলায় বলল, চুপ, কিচ্ছু না, চল বাড়ি যাই। গেটের সামনে এসে দাঁড়াতেই রাহা থেমে গেল। তোরা যা, অপ্রভাই আসবে আমাকে নিতে। ঠিক তখনই মাহাদি এসে তার পাশে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ করে তাদের অবলোকন করে বলল, চলো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিই। রাহা বিনীত কিন্তু দৃঢ় স্বরে মাথা নাড়ল। লাগবে না, ধন্যবাদ। কথাটা শেষ হতে না হতেই সামনে এসে জোরে ব্রেক কষল একটি কালো মার্সিডিজ। কিছুটা পেছনে আর একটা গাড়ি এসে ধীরে থামলো। সেখান থেকে নামলো জারিফ ও জায়ান। গাড়ির কালো জানালা নামিয়ে গাড়িতেই বসে ঘাড় ঘুরিয়ে শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিল
মাহাদির দিকে। তার চোখে জমে থাকা রাগটা এতটাই তীক্ষ্ণ, মনে হচ্ছিল দৃষ্টির আগুনেই যেন তাকে ঝলসে দেবে। মাহাদিও দৃষ্টি সরালো না, স্থির চোখে তাকিয়ে রইল, যেন সেই আগুনকে নির্লিপ্তভাবেই সহ্য করছে। গাড়ির দরজাটা খুলে ভেতর থেকে নামলো অভ্র। একটা আলাদা ভঙ্গিতে আগে এক পা বাইরে রাখলো, তারপর শরীরটা সামান্য ঝুঁকিয়ে বেরিয়ে এলো, যেন সবকিছু তার নিয়ন্ত্রণেই। নামার পর একবার কোটটা ঠিক করে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। চোখে সেই চেনা ঠান্ডা কঠোরতা। কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু তার প্রতিটা মুভমেন্টই এক ধরনের প্রভাব, চারপাশের দৃষ্টি নিজের দিকে টেনে নেওয়ার মতো। রাহাত অভ্রর নেমে আসা দেখে আরেক দফা ঝটকা খেল। এত সুদর্শন ও ছেলে হয়! তার পেটে মনে হয় তখন প্রজাপতি উড়ছিল। তার পেছন পেছন জায়ান নামলো স্বাভাবিক ভঙ্গিতে। আর কিছুটা পরে জারিফ এসে যোগ দিল, চোখে হালকা কৌতূহল, যেন পুরো পরিস্থিতিটা বুঝে নিচ্ছে। পরক্ষণেই তাদের বসের দৃষ্টির প্রখরতা দেখে বুঝতে সময় লাগেনি কিছু। অভ্র আর দেরি করল না, সরাসরি রাহার দিকে এগিয়ে গেল। জারিফকে দেখা মাত্রই অবন্তিকার গাল লাল হয়ে উঠল লজ্জায়। এমনিতেই বাইরে রোদের তাপে মুখটা একটু লালচে ছিল, তার উপর হঠাৎ তাকে সামনে দেখে লজ্জায় সেই রংটা আবারও গাঢ় হয়ে গেল। সে চোখ সরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না পুরোপুরি। এক ঝলক তাকিয়েই আবার তাড়াতাড়ি নিচে নামিয়ে ফেলল দৃষ্টি। সাফাও জারিফকে দেখতেই এক মুহূর্ত থেমে গেল, তারপর তার স্বাভাবিক হাসিটা ধীরে ধীরে ফিরে এলো। কেন যেন লোকটিকে দেখতে তার বড্ড ভালো লাগে। সে একটু পাশ ঘুরে দাঁড়ালো, যেন খুব বেশি নজর না পড়ে, কিন্তু চোখের কোণে জারিফকেই অনুসরণ করছিল। তার ভেতরে হালকা একটা আনন্দ কাজ করছিল, কিন্তু কেন এমন হচ্ছিল সেটার কোনো উত্তর তার কাছে নেই। জারিফ একবার অবন্তিকার দিকে তাকালো, তারপর দ্রুত চোখ নামিয়ে নিল। আবার চোখ তুলে দেখতেই সাফার দৃষ্টি তার দিকেই, তাই আর দেরি না করে অন্যদিকে সরে গেল। মাহাদি কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে অভ্রের দিকে, কিন্তু অভ্রের উপস্থিতি পুরো পরিকল্পনাটাকেই যেন এক মুহূর্তে বদলে দিল। চারপাশের পরিস্থিতি হঠাৎ করেই আরো টান টান হয়ে উঠল। ভর দুপুরে ক্যাম্পাস একদম ফাঁকা, সবাই আগেই চলে গেছে। অভ্রের জন্য অপেক্ষা করতে গিয়ে রাহার দেরি হয়ে গেছে। অভ্র যেন ইচ্ছে করেই সেখানে দাঁড়িয়ে থাকে, পরিস্থিতিটা বুঝেও। হঠাৎই সে রাহার কোমরে হাত রেখে নিজের পাশে টেনে নিল, একদম তার সাথেই মিলিয়ে নিল, মাঝে এক চুল পরিমাণও ফাঁকা রাখেনি। রাহা চমকে উঠল। ঠান্ডা হাতের স্পর্শে মুহূর্তের মধ্যে শিহরিত হয়ে গেল পুরো শরীর। বুকের ভেতরটা ধকধক করছে। চোখ বড় বড় করে নিজের কোমরে থাকা হাতের দিকে তাকালো, মনে হলো যেন তার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। পাশে থাকা জায়ান জারিফও অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, অস্বস্তি লুকাতে। এইদিকে সাফা আর অবন্তিকা চোখ বড় বড় করে তাকিয়ে থাকলে জায়ান ও জারিফ তাদের হাত দিয়ে দুইজনের চোখ ঢেকে ফেলল। আর মাহাদি, সে একদম নড়ল না, শুধু দৃষ্টিটা আরো কঠিন হয়ে গেল। দুই হাত মুঠো হয়ে শক্ত হয়ে রইল। তার চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছে ধৈর্যটা আর বেশি দূরে নেই। রাহা খেয়াল ফিরে পেতেই কাপা গলায় বারবার বলল, ছাড়ুন প্লিজ, কি করছেন এসব? এটা পাবলিক প্লেস। অভ্র হালকা বাঁকা হাসি দিয়ে বলল, তাহলে চল প্রাইভেট প্লেসে যাই। আর পাবলিক প্লেসে আমার দিকে ওভাবে কেন তাকিয়েছিলে? রাহা উত্তর দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছিল না। চোখের দৃষ্টি বারবার বাহানা খুঁজছে কি বলা যায়। তখনই অভ্র বলে ওঠে, থাক, আর বাহানা বানাতে হবে না। অবশ্যই পাবলিক প্লেসেও আমার কোনো প্রবলেম নেই সুইটহার্ট। আস্তাগফিরুল্লাহ। অভ্র ভাই, মাথা খারাপ নাকি আপনার? চুপ করুন প্লিজ, সবাই দেখছে। তাতে আমার কি? কে দেখলো কে দেখলো না সেগুলো আমার দেখার বিষয় না। আর তোর মনে হচ্ছে আমার মাথা খারাপ? বলেই সে হঠাৎ রাহাকে পাজা কোলে তুলে নিল। এই দেখ, এখন তো মাথা একদম ঠিক আছে। রাহা পুরো ব্যাপারটা ধরতেই পারেনি। এমন আচমকা ঘটনায় সে এক মুহূর্তের জন্য থমকে গেল। ভারসাম্য ঠিক রাখতে দ্রুতই দু হাত দিয়ে অভ্রর গলা জড়িয়ে ধরল। রাহার এই মুহূর্তে অজান্তে কাছে আসাটা যেন অভ্রের জন্য এক ধরনের সুযোগ হয়ে দাঁড়ালো। সে কখনোই তার ফেইরি টেলকে এত সহজে দূরে যেতে দিতে চায় না। ধীরে ধীরে সে রাহাকে আরও একটু নিজের দিকে টেনে নিল, যেন ইচ্ছে করেই দূরত্বটাকে গুড়িয়ে দিচ্ছে। পাশেই মাহাদি থাকলেও
অভ্র একেবারেই নির্বিকার, উল্টো যেন দেখিয়ে দিচ্ছে রাহা এখন কোথায়। রাহার প্রতি অভ্র ছাড়া আর কারো কোনো অধিকার নেই। এতে রাহার অস্বস্তি আরো বেড়ে যায়, কিন্তু রাহা যতই ছটফট করছিল, অভ্রের হাতের শক্তি ততটাই দৃঢ় হচ্ছিল। সে এক চুলও ছাড়ল না। শেষে রাহাকে সরাসরি গাড়ির ভেতরে বসিয়ে দেয়। জারিফের দিকে ইশারা করতেই সবাই একটু দূরে সরে গেল। তারপর সে গাড়ির দরজা লক করে মাহাদির দিকে ফিরে দাঁড়ালো। কি রে নটকা, কেমন দিলাম? আশা করি এনজয় করেছিস। একদম লাইভ টেলিকাস্ট। মাহাদি একটুও পিছু হটল না, নিজেকে স্থির রেখে শান্ত গলায় বলল, এক মাঘে শীত যায় না, আমারও সময় আসবে, দেখবি শুভ্রপরি নিজেই আমার কাছে আসবে। জোর করে ভালোবাসা হয় না। আমার জন্য মাঘ মাস, আর তোর জন্য সারা জীবনের সর্বনাশ। আর হ্যাঁ, ভালোবাসা জোর করে হয় না, এটা আমি ভালো করেই জানি। কিন্তু আমার জিনিসে কারো নজর পড়লে সেটা আমি সহ্য করি না। আর রাহার আমাকে ভালো না বেশি উপায় নেই, ওকে তো আমি ছাড়ছি না। জীবিত না পেলে ওকে মেরে হলেও আমার কাছেই থাকতে হবে। আমি ছাড়া ওর কোনো অস্তিত্ব নেই। সব ছেড়ে এখন এই জব নিয়েছিস? তুই কি ভাবছিস আমি কিছু জানি না? ইচ্ছে করলে তোর জব আমি তোরই মেরেই ক্যান্সেল করতে পারতাম, কিন্তু মশের সাথে টেক্কা দেওয়া আমার অভ্যাস না। এসব আমি হিসেবে ধরে না, আগেই বলেছি। ভালো মতো কেটে পড়। তুই কি মনে করেছিস তুই একাই সব জানিস? দেখে নিবি আমার ক্ষমতা। তোর এই বালের ক্ষমতা তোর পকেটেই রাখ, পারলে আমার চুলটা বাকিয়ে রাখাস। তখন দেখবি না থাকবে চুল, আর না থাকবে চুল গজানোর জন্য চামড়া। মাহাদিও পিছু পা হলো না, শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বলল। এই বলে সে গাড়ির দিকে এগিয়ে গেল। দরজা খুলে ভেতরে বসে পড়ল মাহাদি। দাঁড়িয়ে থেকে এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধীরে ধীরে নিজেকে বলল, তুইও দেখিস কিভাবে তোর সামনে থেকে শিকার ছিনিয়ে নিয়ে আসি। গাড়িতে বসতেই দেখে রাহা অদ্ভুতভাবে ছটফট করছে, আর এক হাতে দিয়ে অন্য হাতের আঙুল কচলাচ্ছে। লজ্জা, ভয়, রাগ সব একসাথে জেঁকে ধরেছে তাকে। অভ্র ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করলো, কে রে, এমন করছিস কেন? তোর কি মেরকে বেরাম উঠলো নাকি? দাঁড়া, জুতো নেই, তোকে সঙ্গাই, দেখবি সব ঠিক হয়ে যাবে। মির্কি ম্যাডাম আবার কি? অভ্র ভাই? আরে আমার বোকা রানী, মৃগী রোগ। রাহা মৃগী রোগ আর জুতার কথা শুনে বমির মতো করে ওত ওত করতে লাগলো। ইয়া, ছি, কি বলছেন এসব? তাহলে তেমন রোগীর মতো না করে চুপচাপ বস। আর এই পাঠের সাথে তোর দাঁড়িয়ে থাকা বাসায় গিয়ে বের করছে। শুনেই রাহার অন্তরাত্মা ভয় লাফাচ্ছে। ইচ্ছে করে কিছু করেনি, তাও কেন শাস্তি পেতে হবে? দূর যেদিকে যায় সেদিকেই শাস্তি। তার রীতিমতো কান্নার করার দশা। একদম চুপ হয়ে যায় এগুলো ভাবতে ভাবতে। অভ্র রাহার একটু সামনে গিয়ে ঝুঁকে সিট বেল্ট বাঁধতে গেলে রাহা দুই হাত তুলে মুঠ করে ধরে, চোখ বন্ধ করে ফেলে, মুখ পিছন দিকে নিয়ে যায়। অভ্র পুরোপুরি বুঝতে পারছিল রাহার হার্টবিটের প্রখরতা। ইচ্ছে করেই দেরি করেছিল বেল্ট বাঁধতে, কেননা সে ব্যাপারটা এনজয় করেছিল। বেল্ট বাঁধা শেষ হতেই দেখে তখনও রাহা মুখ কুঁচকে পিছনেই হেলে আছে। অভ্র খুবই আলতো হাতে রাহার মুখটা নিজের হাতের আঁজলায় নিয়ে নিল, খুবই শান্ত গতিতে সামনে এনে ফু দিল। ঠান্ডা বাতাসের স্পর্শে রাহার চোখগুলো শিথিল হয়, তবুও খোলে না। সামনে ছোট ছোট বেবি হেয়ারগুলো সেই তালে দোল খেয়ে উঠল। গাড়িতে এসি চলা সত্ত্বেও রাহার কপালে চিকন চিকন সূক্ষ্ম ঘামের রেখা চিকচিক করছিল। সাথে সাথে টিস্যু দিয়ে পরম যত্নে আলতো করে পুরোটা মুখ মুছে দিল, আর কপালে একটা ভালোবাসার পরশ ছুঁয়ে দিল। ঠোঁটের স্পর্শ পেতেই তড়াক করে চোখ খুলে ফেলে রাহা। অভ্র আর কিছু না বলে সরে আসে নিজের সিটে। নিজের সিট বেল্ট বেঁধে আবারও গভীর ভাবভঙ্গিতে ফিরে গিয়ে জানালার কাঁচ নামিয়ে মাহাদির দিকে তাকালো। ঠোঁটে বাঁকা হাসি, ঠোঁট উল্টে একটা পাউট করে চুমু ছুড়ি দিয়ে হাত তুলে বিদায়ের ইশারা দিল। মুহূর্তে এই গাড়িটা স্টার্ট দিয়ে ধুলো উড়িয়ে সামনে এগিয়ে গেল। জারিফ পাশ থেকে সেটা দেখে হালকা বাঁকা হাসলো, তারপর মাহাদির দিকে তাকিয়ে বলল, বলেছিলাম না দূরে থাকতে। কেমন লাগছে মিস্টার? একটু থেমে সে ঘুরে দাঁড়ালো, হাসিটা এখনো মুখে রেখে যোগ করলো, চল জায়ান, কাজ আছে। যাওয়ার আগে অভ্র জানিয়ে গেল সাফা আর অবন্তিকাকে যেন আগে বাড়িতে পৌঁছে দেয়। জায়ান মাথা নাড়ল, আর জারিফও সায় দিল।
এরপর দুজন মিলে সাফা আর অবন্তিকার দিকে এগিয়ে গেল। গাড়িটা ধীরে ধীরে চলে যেতে থাকলো, আর ক্যাম্পাসের সামনে এক অদ্ভুত ভারী নীরবতা ছড়িয়ে পড়ল। মাহাদি তখনও একই জায়গায় দাঁড়িয়ে, দৃষ্টি স্থির। প্রথমে তারা সাফাকে তার বাসার সামনে নামিয়ে দেয়। সাফা নামতেই ঠিক তখনই জায়ানের ফোনে কল আসে, জরুরি মিটিংয়ে যেতে হবে। সে আর দেরি না করে গাড়ি থামিয়ে সাফার সঙ্গে সেও নেমে পড়ে। জারিফকে বলে যায় অবন্তিকাকে বাড়িতে পৌঁছে দিয়ে সে যেন সরাসরি অফিসে চলে যায়। সাফার মনটা একটু খারাপ হয়ে গেল। মনে মনে সে চাচ্ছিল জারিফের সঙ্গে আরও কিছুটা সময় থাকতে, কিন্তু কি আর করার, তার বাড়ি যে সবার প্রথমে। সাফার জায়ান নামতেই দেখে পুরো গলি একদম ফাঁকা। দুপুরের নিস্তব্ধতায় চারপাশ যেন আরো শান্ত হয়ে গেছে। দুজন আলাদা দিকে যেতে নিতেই সাফার সামনে হঠাৎ একটা কুকুর ভাউ করে ওঠে। চমকে সাফা এক চিৎকার দিয়ে পিছনে ঘুরে দৌড়াতে যায়। সাফার দৌড় দেয়া দেখে কুকুরটিও দৌড় শুরু করে। চিৎকারের শব্দ শুনে জায়ান এগিয়ে আসতে গেলে দুজনের ধাক্কা লাগে, আর মুহূর্তেই দুজনেই রাস্তায় পড়ে যায়। জায়ান নিচে, আর তার উপর সাফা। এক মুহূর্ত দুজনেই থেমে যায়। জায়ান নীরব দৃষ্টিতে সাফার দিকে তাকিয়ে আছে, কিন্তু সাফা তখনও ভয়ে চোখ বন্ধ করে আছে, শরীর কাঁপছে। সে তাড়াহুড়ো করে উঠতে গেলে হাত টান পড়ে আবারও ভারসাম্য হারিয়ে জায়ানের উপর পড়ে যায়। ভয় পাবেন না, ঠিক আছেন? তারপর ধীরে ধীরে সাফাকে সামলে তুলে দাঁড় করিয়ে দিল, যেন সে আবার স্থির হতে পারে। জায়ান সাফার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কুকুর দেখলে আপনি এতটা ভয় পান? আপনি দৌড় না দিলে কুকুরটা নিজেও কিছু করতো না। অকারণে আতঙ্কিত হয়ে ছুটে যাওয়ার কি দরকার ছিল? তারপর হঠাৎ তার চোখ গেল সাফার হাতে, হালকা কেটে গেছে, সেখানে রক্ত দেখা যাচ্ছে। ভুরু কুঁচকে সে বলল, হাতটা ক্ষত হয়েছে, একটু কেটে গেছে। বলেই পকেট থেকে রুমাল বের করে আলতো করে ক্ষতস্থানে বেঁধে দিল। যত্ন সহকারে রক্ত থামানোর চেষ্টা করে। সাফা তখনও কুকুরের ভয়ে একটু কাঁপছিল, কিন্তু ধীরে ধীরে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। চলুন বাসায় পৌঁছে দিই। তারপর দুজন একসাথে হাঁটতে শুরু করলো। বাসার কাছাকাছি এসে সাফা হঠাৎ থেমে গেল। ধন্যবাদ, আর যেতে হবে না। আমার বাড়ির কেউ দেখলে ভুল বুঝতে পারে। ঠিক আছে, ভালো থাকবেন, আর প্রয়োজনে ওষুধ নিয়ে নেবেন। আপনিও ভালো থাকবেন। আর দুঃখিত, আপনাকে বাসায় নিয়ে যেতে পারলাম না। না না, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপর দুজনই আলাদা দিকে হাঁটতে শুরু করলো। গলিটা আবারও নীরব হয়ে গেল। জায়ানের ভেতরে একটু অদ্ভুত অনুভূতি কাজ করছিল। আগে কখনো এমনভাবে কোনো মেয়ের পাশে হেঁটে আসেনি, আবার তার উপর এভাবে পড়ে যাওয়া, পুরো ব্যাপারটাই তার কাছে নতুন আর অচেনা লাগছিল। কিছু ভালো লাগাও কাজ করছিল। আজকে তার প্রিয় জিনিসের লিস্টে কুকুরও অ্যাড হলো। গাড়ির ভেতর একদম নীরবতা। জারিফ ড্রাইভ করছে, পাশে অবন্তিকা জানালার দিকে মুখ ফিরিয়ে বসে আছে, কথা বলার কোনো চেষ্টাই নেই। হঠাৎ জারিফ স্বাভাবিক ভঙ্গিতেই বলল, হয়ে গেছে তো, আর কত লজ্জা পাবেন? কোলেই তো উঠেছেন, আর তো কিছু হয়নি, এত লজ্জা পাওয়ার কিছু নেই। কথাগুলো শোনা মাত্রই অবন্তিকার মুখ আরো লাল হয়ে গেল, যেন মাথা গরম হয়ে যাচ্ছে লজ্জায়। সে তাড়াতাড়ি বলে উঠল, না না, কি বলছেন এসব? লজ্জা পাবো কেন? গাড়ির ভেতরে একটা অদ্ভুত নীরবতা ছড়িয়েছিল, যা মাঝে মাঝে ভেঙে যাচ্ছিল শুধু ইঞ্জিনের হালকা শব্দে। জারিফ একদম সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছিল, কিন্তু তার চোখে এক ধরনের শান্ত খেলা ছিল, যেন আশেপাশের সবকিছু সে খুব ভালোভাবে অনুভব করছে। হঠাৎই সে পাশের দিকে না তাকিয়েই মৃদু গলায় বলল, আপনাকে দেখেই তো মনে হচ্ছে গাল দুটো টমেটোর মতো লাল হয়ে আছে। অবন্তিকা এই কথায় একটু চমকে গেল। সে আমতা আমতা করে জারিফের দিকে তাকালো। ঠিক সেই মুহূর্তে দুজনের চোখ একে অপরের সঙ্গে মিলে গেল। এক সেকেন্ডের জন্য সময় যেন থমকে দাঁড়ালো। জারিফ হালকা, খুব সামান্য একটুখানি মিষ্টি হাসি দিল, তারপর আবার দৃষ্টি ফিরিয়ে নিল। সামনে রাস্তায় আর ড্রাইভিংয়ে মনোযোগ দিল। আর অবন্তিকা, সে চোখ সরাতে পারল না, চুপচাপ বসে রইল। মাঝে মাঝে আর চোখে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে জারিফকে দেখছিল।
যেন কোনো অজানা অনুভূতি ধীরে ধীরে তাকে ঘিরে ধরছে। অবন্তিকার ভেতরে জারিফকে ঘিরে এক ধরনের অস্বস্তি মেশানো টান কাজ করছিল। সরাসরি কিছু বলা না হলেও তার উপস্থিতি তাকে অদ্ভুতভাবে নাড়া দিচ্ছিল। মাঝে মাঝে কথা শুনে সে লজ্জা পেয়ে যেত, আবার কখনো নিজেকে সামলানোর চেষ্টা করত। এই অনুভূতিটা ঠিক পরিষ্কার নয়, কিন্তু ধীরে ধীরে জারিফ তার চিন্তার ভেতরে জায়গা নিতে শুরু করেছে। জারিফ দেখতে খুবই সংযত ও আকর্ষণীয় এক ব্যক্তিত্বের মানুষ। মুখে সবসময় একটা শান্ত ভাব থাকে, যেন কোনো কিছুই তাকে সহজে বিচলিত করতে পারে না। চোখে থাকে গভীর আত্মবিশ্বাস, যা একসাথে কঠিন আর নরম দুটোই মনে করিয়ে দেয়। তার হাসি খুব বেশি নয়, কিন্তু যখন আসে সেটা সহজেই কারো মনোযোগ কেড়ে নেয়। পুরো উপস্থিতিটাই এমন যে সে কথা না বললেও আশেপাশে একটা প্রভাব রেখে যায়। অভ্রের মা বারবার কল দিচ্ছিল। বাড়িতে ফিরতেই রাহাকে তাড়াহুড়ো করে তৈরি হতে বলল। রাহা ঝটপট উত্তর দিল, বেশি না, শুধু 10 মিনিট লাগবেই, শাওয়ার নিলেই সে রেডি। আর সে নিজেও বুঝলো এখন তার একটা শাওয়ার নেওয়া দরকার। তখনই একটা দুষ্টু পরিকল্পনা মাথায় আসতে রহস্য হাসি হেসে রাহার দিকে তাকায়। রাহা ঘুরে যেতে নিলেই অভ্র খপ করে তার হাতটা ধরে ফেলল। রাহা ঘাড় ঘুরিয়ে দেখে অভ্রের ঠোঁটের কোণে টেনে রাখা অদ্ভুত শীতল হিংস্র হাসি, যা দেখে তার প্রতিটা শিরা উপশিরা কেঁপে উঠল। কি হয়েছে অব্র ভাই? এভাবে তাকিয়ে আছেন কেন? এক্ষুনি তো রেডি হতে বললেন। সে শান্ত গলায় বলল, হুম, সেটা তো অবশ্যই রেডি হবে। চল, আজকে আমি তোর ক্লাস নেই, কিভাবে আমরা পানির অপচয় কম করব। রাহা কিছুই বুঝতে পারল না। ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো। পানির অপচয় মানে কি? জিজ্ঞাসু দৃষ্টিতে সে অভ্রের দিকে তাকাতে অভ্র হালকা হাসল। তারপর হঠাৎই তাকে কাঁধে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে হাঁটতে শুরু করলো। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে সে বলতে লাগলো, প্র্যাকটিক্যালি দেখলে তুই ভালো বুঝবে কোথায় কিভাবে পানি নষ্ট হয় আর কিভাবে সেটা কমানো যায়। কি করছেন কি অসভ্য লোক? শুধু কোলে তুলে নেন, আমি শাওয়ার নিব, আমার দেরি হয়ে যাচ্ছে। সেটাই তো করবো বেবি। সোজা তার রুমে নিয়ে গিয়ে বাথটবে ফেলে দেয়। পানি ভর্তি বাথটবে পড়তেই অঝরে রাহার নাক মুখ দিয়ে পানি ঢুকে যেতে লাগলো। শ্বাস নিতে গিয়ে যেন আরো বেশি পানি গিলে ফেলেছে। বুক ধড়ফড় করতে লাগলো, শরীর ছটফট করছে, দম বন্ধ হয়ে আসছে। বাথটবের কিনারা আঁকড়ে ধরার চেষ্টা করলেও শক্তি ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। চোখের সাদা অংশ লাল হয়ে রগগুলো একদম শেকড়ের মতো ভেসে উঠেছে। কাশি আর হাঁসফাঁস বেড়েই চলেছে। ঠিক তখনই অভ্র দ্রুত এসে তাকে একটানে তুলে বসিয়ে দিল। রাহা ঝুঁকে বসে কাশতে কাশতে বুক ভরা পানি বের করে দিল। মনে হলো মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে। কিছুক্ষণ পর শ্বাস ধীরে ধীরে স্থিতিশীল হলো, কিন্তু শরীর এখনো থরথর করে কাঁপছে। নিজের শরীরের পুরো ভর ছেড়ে দিল সামনে থাকা মানুষটার বুকে। অভ্র তাকে দুহাতে আগলে নিল, কিন্তু এতে অভ্রের কোনো অবগতি লক্ষ্য করা গেল না। মনে হচ্ছে এতে সে তৃপ্তি পেয়েছে। নিভু নিভু চোখ তুলে তাকাতেই সামনে থাকা মানুষটার দিকে এক অদ্ভুত দৃষ্টি দিল। এখনো শরীর কাঁপছে রাহার, ঠিক মতো স্থির থাকতে পারছে না। ভেজা মুখে রমণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অভ্র। কপালের সামনের ভেজা চুলগুলো মুখে লেপ্টে আছে। জামা ভিজে শরীরের অবয়ব প্রকাশ্য হয়ে উঠছে তার সামনে। সাদা ড্রেসে কালো ইনারটা পর্যন্ত দৃশ্যমান হয়ে গেছে, অথচ রাহার এদিকে কোনো খেয়ালই নেই। সে এখনো নিজের শ্বাস সামলাতেই ব্যস্ত। ভেতরের ভয়টা ধীরে ধীরে প্রশমিত করার চেষ্টা করছে। অভ্র ধীর গতিতে কানের কাছে মুখ নিয়ে বলল, রিল্যাক্স সুইটহার্ট। রাহা সাড়া দিতে পারছে না ঠিকই, কিন্তু রিল্যাক্স শব্দটা কানে যেতেই ভেতরে যেন ঝাঁজ উঠে গেল। কষ্ট করে চোখ তুলে অভ্রর দিকে রাগী দৃষ্টিতে তাকালো। অভ্রর সেই চাহনি অনেক কিছু বললেও মুখ ফুটে কিছু বলার শক্তি নেই তার। মনে মনে বিড়বিড় করে উঠল, তোর রিল্যাক্সের গুষ্টি কিলাই হারামজাদা, একবার এখান থেকে বেরোই, তোর গুষ্টির ষষ্ঠী করে ছাড়বো। রাহার চাহনিতেই অভ্র বুঝে গেল তার উড়নচণ্ডী যে তাকে মনে মনে দেদারসে বকেই চলেছে। অভ্র ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে বলে উঠল, আমাকে এইভাবে বকাবকি করে তোর কোনো লাভ হবে না জান। শুধু শুধু নিজের ক্যারোটে ক্ষয় করিস না। তার কথায় রাহার ভুরু কুঁচকে গেল।
চোখে আবার সেই আগুনের ঝিলিক ফুটে উঠল, কিন্তু শরীর এখনো অবসন্ন, তাই ইচ্ছে থাকলেও ঠিকমতো ঝাড়ি দেওয়ার শক্তি নেই। আর তারও কি সেই সাধ্য আছে যে এই ভয়ঙ্কর লোকটিকে ঝাড়ি দেয়? ভেতরে ভেতরে ক্ষোভ জমলেও বাইরে কেবল নীরব হয়ে আছে। রাহা চোখ বন্ধ করে একটা হতাশার নিঃশ্বাস ছাড়ল। শরীর এখনো নিষ্ক্রিয়, নিঃশ্বাস ভারী, রাগটা এখনো পুরো যায়নি, কিন্তু ভেতরের অস্থিরতা ধীরে ধীরে কমে আসছে। তার বন্ধ চোখের ভেজা পাপড়ি কেঁপে উঠছে, গলার প্যান্ডেলটাও মনে হচ্ছে পানির ছোঁয়া পেয়ে জ্বলজ্বল করছে। খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতেই অভ্র নিজেই হঠাৎ বাথটাবে উঠে এলো। রাহা সঙ্গে সঙ্গে ধড়ফড় করে উঠল, হাত দিয়ে নিজেকে ঠেলে পিছিয়ে নিয়ে গেল। অভ্রকে সামনে দেখা মাত্রই মুহূর্তে যেন পুরো শরীর জমে গেছে। একই সাথে শিহরণ ছড়িয়ে পড়ল শরীর জুড়ে। নিঃশ্বাসটা আগের চেয়ে দ্বিগুণ ভারী হয়ে উঠল। বুকের ভেতরটা অস্বস্তি আর শীতলতায় জমতে শুরু করলো। রাহার বুক ওঠানামা করছে ঝড়ের গতিতে। প্রতিটি নিঃশ্বাস যেন ছিন্ন ভিন্ন হয়ে বেরিয়ে আসছে। ভয় রাহাকে শক্ত করে আঁকড়ে ধরেছে। শরীরের ভেতরটা জমে যাচ্ছে অস্বস্তি আর অনিশ্চয়তায়। চোখে স্পষ্টভাবে ফুটে উঠেছে দিশেহারা এক অনুভূতি, যেন সে মুহূর্তে নিজেকে সামলাতে পারছে না। রাহা তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিল, যেন সামনে তাকালেই নিজেকে সামলাতে পারবে না। পানির হালকা ঢেউ দুজনের মাঝখানে কাঁপতে কাঁপতে উঠছে, আর সেই কাঁপন যেন ওদের ভেতরেও ছড়িয়ে পড়ছে। অভ্র ধীরে ধীরে একটু সামনে এগিয়ে এলো, তার দৃষ্টি স্থির। এত ভয় পাচ্ছিস কেন? রাহা গলাটা খাকারি দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করলো, কিন্তু কণ্ঠ কেঁপে উঠল। আমি আমি ভয় পাইনি। অভ্র হালকা ঝুঁকে এলো, দুজনের মাঝে দূরত্বটা আরো কমে গেল। রাহা আর পিছোতে পারল না। পিছনে ঠান্ডা বাথটাবের কিনারা, তার আঙুলগুলো শক্ত হয়ে রইল, নিঃশ্বাস যেন আটকে আছে। এক মুহূর্তের জন্য দুজনেই চুপ, শুধু পানির শব্দ আর ভারী নিঃশ্বাস। অভ্র ধীরে হাত বাড়িয়ে রাহার ভেজা চুলের একটা গোছা কানের পাশে সরিয়ে দিল। স্পর্শটা ছিল নরম, কিন্তু তাতে যেন বিদ্যুৎ খেলে গেল রাহার ভেতর। রাহা চোখ বন্ধ করে ফেলল অনিচ্ছায়, যেন এই মুহূর্তটা থেকে পালাতেও চায়, আবার থেমেও থাকতে চায়। ধীরে ধীরে তার মুখটা একদম সামনে নিয়ে এলো, চোখে গভীর অনুভূতি স্পষ্ট। সে নিচু গলায় বলল, এটা তোর প্রাপ্য ছিল জান, কিন্তু তোকে এই বাচ্চাটার সাথে দেখে আমি সহ্য করতে পারিনি। তোকে আমি কারোর সাথে 1%ও শেয়ার করতে পারবো না। ভবিষ্যতে যেন ওর আশেপাশে না দেখে। ওকে দেখে 20 হাত দূরে থাকবে। না না, ওর চোখে সীমানার দূরে, মনে যেন থাকে। রাহা অসহায় চোখে তাকিয়ে রইল। শরীরটা একেবারে নিস্তেজ হয়ে এসেছে, অতিরিক্ত পানিতে ভিজে থাকতে থাকতে। নিঃশ্বাসও ঠিকমতো নিতে পারছে না। চোখ বেয়ে একটানা পানি গড়িয়ে পড়ছে। শুধু শারীরিক কষ্ট না, ভেতরের অভিমান আর চাপা ক্ষোভে মিলেমিশে আরও ভারী হয়ে উঠেছে। মনে মনে তার ভাবনাগুলো ছুটে চলল, সে তো ইচ্ছে করে কিছু করেনি। মাহাদির তো নিজে থেকেই তখন এসেছিল, আর রাহা তো অভ্রর জন্যই অপেক্ষা করছিল, কিন্তু চোখের সামনে না থাকলে ক্লাস করবে কিভাবে? এটা কেমন কথা? অভ্র তো তাকে একটা কথাও বলার সুযোগ দিল না। শুধু একসাথে দাঁড়াতে দেখেই তার দোষ হয়ে গেল। শাস্তিটাও তাকেই পেতে হলো। আজকে তার শুধু শাস্তির দিন। একদমে মনে মনে বিড়বিড় করে উঠল, এটা কি মানুষ নাকি? আরেকটু হলেই তো অক্কা পেতাম। আমার সানডে মানডে একেবারে ক্লোজ হয়ে যাচ্ছিল। ভাবনার মাঝে হঠাৎ রাহার দৃষ্টি গিয়ে থেমে গেল অভ্রের চোখে। লক্ষ্য করল অভ্রর ঘোলাটে দৃষ্টি স্থির হয়ে আছে তার ঠোঁটের দিকে। রাহার কলিজা শুকিয়ে যায় অবস্থা দেখে। রাহার ভেজা গোলাপি ঠোঁট জোড়া তিরতির করে হালকা কেঁপে উঠছে, ছোট ছোট ঝিলিকে লেগে চকচক করছে। ক্লান্তি আর নিস্তেজতার ছাপ সেখানে স্পষ্ট হয়ে আছে। শ্বাসের ওঠানামায় সেই কাঁপুনি আরও একটু জেগে উঠছে, আর পুরো মুখে এক অস্বাভাবিক নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল, যা দেখে অভ্র পুরোই মাতাল হয়ে ওঠে। তার ইচ্ছে করছে সেই ঠোঁটের স্বাদ নিতে, তাই নিজেকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে এগিয়ে যেতে থাকে। রাহা এই ইঙ্গিত বুঝতে পেরে পিছন দিকে পিছাতে থাকে। কতটুকুই আর যেতে পারবে? বাথটাবে জায়গাই বা থাকে কতটুকু?
লম্বায় প্রায় 5 থেকে 6 ফুট এবং চওড়ায় 2 থেকে 3 ফুটের মতো হয়। জায়গা সাধারণত খুব সীমিত থাকে। আর পেছনে যেতে না পেরে বারবার মাথা নাড়াচ্ছে। অভ্র যেন এগুলো পাত্তাই দিচ্ছে না। রাহা যত মাথা নাড়ানোর চেষ্টা করে অভ্র তত শক্ত করে চেপে ধরে। এক মুহূর্তে রাহা চোখ খিচে বন্ধ করে ফেলে। আর অভ্র ঠোঁট ছুঁই ছুঁই দূরত্বে চলে আসে। ঠোঁটের উপর হালকা একটা ভেজা চুমু খেয়েই টের পায় প্রিয়তমার চোখের পানির অশ্রুর তাপ। আর সাথে সাথেই সরে আসে। সে ধীরে ধীরে দূরে সরে এলো। রাহার চোখের অশ্রু আর উদ্বেগ দেখে তার ভেতরের আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। সে কি করতে যাচ্ছিল এই ভেবে পাগলের মতো আচরণ করতে লাগলো। একবার এদিক আরেকবার সেদিক হাঁটতে লাগলো। নিজের চুল নিজেই টেনে ধরলো। রাহা তখনও একই জায়গায় বসে আছে। কান্নার ভয়ে পুরো শরীরটা স্থির, যেন কিছুই বুঝে উঠতে পারছে না তার সাথে কি হয়ে গেল। অতিরিক্ত রাগে অভ্র ওয়াশরুমের বেসিনের পাশে থাকা আয়নায় জোরে ঘুষি মারে। মুহূর্তে আয়নাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ভাঙা কাচের কিছু টুকরো তার হাতে ঢুকে যায়। আয়না ভাঙার শব্দে রাহা চমকে ওঠে। অভ্রকে এমন অবস্থায় দেখে তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। কিছুক্ষণ আগের ঘটনাটা, তার হঠাৎ করা আচরণ, সব মিলিয়ে রাহা পুরোটা এলোমেলো হয়ে পড়ে। তার চোখ আটকে যায় রক্তে ভেজা হাতে। ভয় আর অস্থিরতায় সে আর বসে থাকতে পারে না, উঠতেও পারে না ঠিক মতো। শুধু দিশেহারা হয়ে তাকিয়ে থাকে। রাহার মনে হয় এখনই হয়তো সে ভেঙে পড়বে। অভ্র জানে রাহা রক্তে ভয় পায়, তাই বসে নিজেকে নিয়ন্ত্রণ করে শক্ত গলায় বলল, আউট। রাহা এক মুহূর্তের জন্য স্থির হয়ে রইল। চোখের সামনে রক্ত, ভাঙা কাঁচ, সব মিলিয়ে তার মাথাটা ঘুরে উঠল। এখনো উঠছে না দেখে আবারও তীক্ষ্ণ কণ্ঠে ভেসে এলো, আই সেড গেট আউট রাইট নাও। এত জোরে জোরে ধমক শুনে রাহা দুই কানে হাত চেপে ধরল। শরীরটা কেঁপে উঠল। ভাইয়া, আপনার হাত। Just shut up, Raha. Get out. No more talk. I will say it myself. রাহার ভেতরটা চুপচাপ ভেঙে যাচ্ছিল। প্রতিটা কথায় যেন বুকের ভেতরে সে আঘাত করছিল। ধমকে তার ভেতরটা গুড়িয়ে গেল। চোখ আবারও অশ্রুতে ভিজে উঠল। বাথটাব থেকে নেমে আসে। নামতেই ভেজা কাপড়ের কারণে ফ্লোরটা আরো পিচ্ছিল হয়ে যায়। সামনের দিকে পা কুঁচকে কুঁচকে কদম ফেলতে থাকে। আকস্মিক সামনে এগোতেই পা পিছলে পড়ে যেতে নিলে ঠিক তখনই অভ্র দ্রুত এগিয়ে এসে এক হাতে তাকে পাঁজা কোলে তুলে নেয়। কঠিন গলায় সে বলে ওঠে, তোর দ্বারা কিছুই হবে না দেখছে। হাঁটতেও পারিস ঠিক মতো? কাঁধি কোথাকার? বলেই রাহাকে ঘরের দিকে নিয়ে গেল। তারপর সরাসরি ওয়াশরুমে নামিয়ে দিয়ে বলল, নে, তাড়াতাড়ি শাওয়ার নে। 10 মিনিটের মধ্যে বাইরে আয়। আমি নিচে অপেক্ষা করছি। বলেই সে ঘুরে যেতে নিল। আই শুনেন। অভ্র ভুরু বাঁকিয়ে মাথা ঘুরিয়ে তাকালো। ভাবটা এমন, এখন আবার কি হলো? রাহা একটু দুষ্টু ভঙ্গিতে হেসে বলল, পানির অপচয় রোধ করা শিখাবেন না? এটা শুনে অভ্রের মুখ শক্ত হয়ে গেল। হাতটা একটু শক্ত করে সামনে এগিয়ে আসার ভঙ্গিতে বলল, তবে রে শালি, দেখাচ্ছি তোকে। মুহূর্তেই রাহা দ্রুত ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। অভ্র মুখে হালকা মুচকি হাসি নিয়ে ওয়াশরুমের সামনে থেকে সরে গেল। নিজেও শাওয়ার নিয়ে দ্রুত তৈরি হবে। সিঁড়ি বেয়ে রাহা ধীরে ধীরে নিচে নামতেই চোখে পড়ল অভ্রকে। সাদা পাঞ্জাবি আর পাজামায় তাকে অদ্ভুতভাবে আকর্ষণীয় লাগছিল, যেন সাধারণের চেয়ে আলাদা এক সত্তা। এমন এক উপস্থিতি যে চোখ সরানোই কঠিন হয়ে পড়ে। মুহূর্তটি স্পষ্ট করে তুলছিল তার রূপ আর ব্যক্তিত্বের গভীরতা। রাহাকে আসতে দেখে অভ্র ঘাড় ঘুরিয়ে তাকালো। সাদা চুড়িদারে সে যেন এক ফেইরি টেইলের মতো নেমে আসছে। মুখে তেমন কোনো সাজ নেই, একেবারে সাদামাটা স্বাভাবিক। তবুও সেই সরলতায় তাকে আরো বেশি মায়াবী করে তুলেছে। ঠোঁটে হালকা লিপ গ্লসের চিকচিক আভা, যা তাকে আরো কোমল ও উজ্জ্বল দেখাচ্ছিল। সব মিলিয়ে সে যেন নিষ্পাপতার এক জীবন্ত প্রতীক। এই মেয়েকে আর কি নামে ঘোষণা দিবে তার প্রেমিক পুরুষ? রাহার দৃষ্টি টের পেয়ে অভ্র হালকা বিরক্ত ভঙ্গিতে বলে উঠল, এই গাধি, আমি কি আবার এসে তোকে কোলে করে নামাবো? যেভাবে আমার দিকে তাকিয়ে নামছিস, মনে হচ্ছে উল্টে পড়ে গিয়ে মাঝে টাচে ভেঙে ফেলবে।
শুধু কলুটার বাহানা, তাই না? রাহার ধ্যান ফিরে আসতেই সে ছোট করে থুতু ফেলে দিল। কারণ নজর যেন না লাগে। একটু কাশি দিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, আমার বইই গেছে আপনার কোলে উঠতে। আপনি নিজেই সারাক্ষণ বাহানা খুঁজে বের করেন আমাকে কোলে নিতে। বলেই সে মুখ ভেঙচি কেটে সামনে এগিয়ে যেতে লাগলো। যেতে যেতে রাহা হঠাৎ অভ্রর হাতের দিকে নজর দিল। ব্যান্ডেজ করা হাতটা দেখে তার ভেতরে এক মুহূর্তের জন্য অস্থিরতা ছড়িয়ে পড়ল। অভ্র আসলে কিছুই করবে না বলে ঠিক করেছিল, কিন্তু এতিমখানায় বাড়ির সবাই থাকলে এক একজন এক এক প্রশ্ন করবে এই ভেবেই সে ব্যান্ডেজটা করিয়েছে। রাহা একটু সামনে এগোতেই অভ্র ডাক দিল। দাঁড়া। রাহা থেমে গেল ঠিকই, কিন্তু পিছন ঘুরল না। চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন শুনছে তবুও কিছু বলবে না। আবার কেন ডাক দিল লোকটাকে? রাহা মনে মনে বিরক্ত হলো। লোকটা আজকাল খুব বেশি লুচ্চামি করছে তার সাথে। অভ্র হঠাৎ খেয়াল করলো রাহার জামার পিছনের ফিতা খুলে আছে। কি রে, পেট দেখানোর অনেক শখ বলছে? মানে? অভ্র আর কিছু না বলে ধীরে ধীরে তার পিছনে এসে দাঁড়ালো। একপাশে রাহার চুল সরিয়ে দিতেই রাহা চোখ বন্ধ করে ফেলল। মনে হলো যেন একটা শীতল বাতাসের ঝাপটা এসে তাকে জড়িয়ে ধরেছে। অভ্র খুব যত্ন করে ফিতাটা বেঁধে দিল। তারপর চুলগুলো আবার ঠিক করে পিছনে ছেড়ে দিয়ে ঠিক করে দিল, আর কানের কাছে মুখ নিয়ে বলল, আই লাইক ভ্যানিলা ফ্লেভার। বলেই সামনের দিকে চলে গেল। রাহা বিস্ময়ে ভাবতে লাগলো কি বলে গেল। হঠাৎই মনে পড়লো তার ভ্যানিলা ফ্লেভারের লিপ গ্লোসের কথা। সাথে সাথে মনে পড়ে গেল বাথটাবে তাদের চুমুর কথা, আর লজ্জায় তার গাল লাল হয়ে গেল। তখনই বাইরে থেকে শব্দ আসলো গাড়ির হর্নের। সব শেষ করে তারা দুজনই এতিমখানার দিকে রওনা দিল। শুনশান রাস্তা চিরে ধীরগতিতে এগিয়ে যাচ্ছে কালো মার্সিডিজ বেঞ্জ। চারপাশে নীরবতার আধিপত্য, শুধু গাড়ির ইঞ্জিনের মৃদু শব্দটাই কানে ভেসে আসছে। জানালার কাছে পড়ে থাকা বিকালের আলো মাঝে মাঝে রাহার মুখটাকেও আলতো করে ছুঁয়ে দিচ্ছে। গাড়িটা ধীরে ধীরে আরো ভেতরের দিকে এগিয়ে গেল। রাস্তার দুই পাশে সারি সারি গাছের ছায়া পড়ে পুরো পথটাকে আরো নির্জন করে তুলেছে। রাহা একবার চোখ তুলে বাইরে তাকালো, কিন্তু মুহূর্তে আবার দৃষ্টি নামিয়ে নিল। বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে, আর সেই নীরবতাই সেটাকে আরো ভারী করে তুলছে। গাড়ি চলাকালীন রাহা সংকোচে মুখটা জানালার বাইরের দিকে ফিরিয়ে রেখেছে। বারবার তার মস্তিষ্কে ভেসে উঠছিল কিছুক্ষণ আগে ঘটে যাওয়া। অভ্রর সামনের দিকে তাকিয়েই হালকা বিরক্ত স্বরে বলে উঠল, এত কেন ভাবতে হবে? এই ছোট্ট মাথায় এত চাপ নিচ্ছিস কেন, গাধি? রাহা তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে তার দিকে তাকায়। মনে মনে ভাবছিল লোকটা কিভাবে বুঝে যায় সে ঠিক কি ভাবছে। তোর চেহারা দেখলে বোঝা যায় মাথার ভেতরে কি চলছে। অভ্রর সামনে তাকিয়ে থাকলেও মাঝে মাঝে আয়নায় একবার করে তার দিকে চোখ বুলিয়ে নিচ্ছিল। অভ্রের কথা শুনতেই রাহার মুখে বিস্ময়ের গভীর ছাপ ফুটে উঠল। তার চোখ দুটো একটু বড় হয়ে গেল, যেন সে ঠিক বুঝে উঠতে পারছে না অভ্র অত সহজে কিভাবে তার অবস্থা অনুধাবন করছে। ঠোঁট হালকা ফাঁক হয়ে রইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। অবিশ্বাস আর অবাক হওয়ার এক মিশ্র অনুভূতি পুরো মুখে ছড়িয়ে পড়ল, আর তার দৃষ্টি স্থির হয়ে রইল অভ্রের দিকেই। রাহা শুকনো ঢোক গিলতেই দেখতে পেল অভ্র একটা পানির বোতল এগিয়ে দিয়ে শান্ত স্বরে বলল, নিশ্চয়ই তেষ্টা পেয়েছে, খেয়ে নে। কাঁপা হাতে রাহা বোতলটা তুলে নেয়। তাড়াহুড়ো করে ক্যাপ খুলে সে পানি খেতে শুরু করে। মাথা সামান্য উঁচু থাকায় প্রতিটি ঢোকে তার গলার নরম রেখাটা স্পষ্ট হয়ে ওঠে, আর সেই ওঠানামা মুহূর্তটাকে আরো জীবন্ত করে তোলে। ঠোঁটের পাশ দিয়ে একটু পানি গড়িয়ে গিয়ে ঘাড় বেয়ে নিচে নামছে, যেন সে খেয়ালই করছে না। ঠিক তখনই অভ্রের চোখ সেই দিকেই আটকে যায়। এ দৃশ্য চোখে পড়তেই অভ্র হুট করে স্টিয়ারিং হুইল শক্ত করে চেপে ধরে। গাড়ি ব্রেক করে দেয়, আর নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। অস্থিরতায় তার ঘাম ছুটে যাচ্ছে, হাঁসফাঁস করছে শুধু। রাহাও হঠাৎ ব্রেক কষায় সামনের দিকে ঝুঁকে যায়। পানি খাওয়াও থেমে যায়। এক চুমুকে অর্ধেক পানি খেয়ে তারপর থামে। হয়তো গাড়ি ব্রেক না করলে পুরোটাই শেষ করে ফেলতো। অন্য হাত থেকে বোতলের ক্যাপ লাগানোর আগেই অভ্র ছো মেরে বোতলটি ছিনিয়ে নেয়
এবং রাহার ঠোঁট লাগানো স্থানে নিজের ঠোঁট লাগিয়ে বাকি পানিটুকু এক নিমিষে সাবার করে ফেলে। রাহা বিস্ময়ে তার দিকেই তাকিয়েছে। অভ্র ভাই তার এঁটো পানি খেলো? যেন ঘটনাটা ঠিক বিশ্বাস করতে পারছে না। চোখে এখনো অবাক হওয়ার ছাপ স্পষ্ট। বোতলটি খালি করেই মুখ ঘুরিয়ে রাহার বদন পানে তাকিয়ে বলল, উফ, I had a vanilla flavored water after such a long time. It tastes so different. কথাটা শেষ করে অভ্র আবারও গাড়ি চালানোর দিকে মনোযোগ দেয়। রাহা ধীরে ধীরে বিষয়টা উপলব্ধি করে। লজ্জায় চোখ নামিয়ে সামনের দিকে দৃষ্টি স্থির করে।